আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শতাব্দী ঘুরে সব দেশে কোনো না কোনো একটা দানবের জন্ম হয়, যে দানবের হাতে ওই দেশের শাসন ক্ষমতা গিয়ে পড়ে। বাংলাদেশে শতাব্দীর পর শতাব্দী ঘুরে একজন অপশাসক, দুঃশাসক আসে। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্যে দিয়ে, মীর জাফরের বেইমানির মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। শেখ হাসিনার বিচার বহির্ভূত, আইন বহির্ভূত এবং ভোটাধিকার হরণের সুযোগ নিয়ে আরো কিছু মীর জাফর, আরো কিছু নতুন মীর জাফরের তৈরি হয়েছিল, যাদের হাত দিয়ে 24-এর ঘটনা ঘটেছে। সেই রকম একজন বিশ্বমাপের মীর জাফর, বিশ্বমাপের বাটপার, বাংলাদেশের শত বৎসরের মধ্যে এই দেশকে ডুবানো এক কালো চরিত্র, এক কালো হাত, এক কালো জাদুঘর, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নমুনাটা, তার মুখোশটা, তার স্বরূপটা এবার প্রকাশ হয়ে গেছে বিশ্ব পরিমণ্ডলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাত দিয়ে। WHO এবার তার চেহারাটা উন্মোচন করে দিয়েছে। বিএনপি সরকার তাকিয়ে দেখুক যে সারা বিশ্ব যাকে বলছে আমাদের 400 শিশুর মৃত্যুর জন্য দায়ী, তাকে কি করা উচিত। আজকে ধরেন কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, বিএনপির নামে যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আসতো যে বিএনপি বাংলাদেশের এই হাম নির্মূলে অবহেলা করেছে, আমার তো ধারণা 400 শিশু মৃত্যু হয়েছে না বিএনপির বেগম খালেদা জিয়া জীবিত থাকলে, অথবা তারেক রহমানের হাতে এবং বিএনপির স্বাস্থ্যমন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তর সহ কয়েকশো মামলা হইতো। আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো। আর এখন বিএনপি ক্ষমতায় আছে না, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনূসের কথা না বলে যদি বলতো যে আওয়ামী লীগ অবহেলা করেছে, মিডিয়া ফাটায় দিত, আওয়ামী লীগের দোষ যদি একটু পাওয়া যেত বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে, আওয়ামী লীগের শেখ হাসিনা, সজীব ওয়াজেদ, জয় সাইমা ওয়াজেদ, পুতুল, শেখ রেহানা সহ পুরো 14 গোষ্ঠী উদ্ধার করে 400-500 মামলা হতো। সেই 400-500 মামলায় আওয়ামী লীগের সবাই সাজার মুখে আসতো। কিন্তু ডক্টর ইউনূসের ক্ষেত্রে কোথায় যেন বিএনপির চোখ বাঁধা, বিএনপির চোখ অন্ধ, আমরা বুঝি না। যে স্বরূপটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে প্রকাশ করে দিচ্ছে, দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনূস আমলের টিকার ঘাটতি হামের প্রাদুর্ভাবের বড় কারণ, বাংলাদেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাবের বড় কারণ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে টিকার ঘাটতি এবং অনিয়ম টিকাদানের দুর্বলতাকে অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকাদানে বাংলাদেশের দীর্ঘদিনের অর্জন ভঙ্গুর হয়ে পড়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। গত 23 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশ করা এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়। এতে বলা হয় 2026 সালের জানুয়ারি থেকে বাংলাদেশে হামের সংক্রমণ স্পষ্টভাবে বেড়েছে। 2026 সাল থেকে দেশটির 8টি বিভাগের সবগুলোতেই এবং 64 জেলার মধ্যে 58টিতে রোগী শনাক্ত হয়েছে। এই অবস্থা জাতীয় পর্যায়ে হামের ব্যাপক সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে বলা হয় 2026 সালে 15 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন মোট 19,161 হাম রোগীর তথ্য পাওয়া গেছে। এছাড়া 2,973 জনের নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এ সময়ে হাম সম্পর্কিত 166টি সন্দেহজনক মৃত্যু এবং 30টি নিশ্চিত সংক্রমণে মৃত্যুর তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আকস্মিক ভয়াবহ সংক্রমণের কারণ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এবারের প্রাদুর্ভাবের আগে বাংলাদেশ হাম নির্মূলের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। 2000 সালে প্রথম ডোজ টিকার কভারেজ ছিল 89%। 2016 সালে তা বেড়ে হয় 118%, যে আওয়ামী লীগের উপরে দোষারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে দ্বিতীয় ডোজের কভারেজ 2012 সালের 22% থেকে বেড়ে 2024 সালে 121% পৌঁছায় আওয়ামী লীগ সরকারের সময়। তারপরেও স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন যে আওয়ামী লীগ এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, দুই সরকার দায়ী। এই সময় বাংলাদেশে নিশ্চিত হাম রোগীর হার উল্লেখযোগ্যভাবে কমে আসে। তবে 24-25 সালে হাম রুবেলা টিকার জাতীয় ঘাটতি ও নিয়মিত টিকাদানের দুর্বলতার বর্তমান প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে। মানে 24-25-এ ওই ইউনূস সরকার, সেই ড্রাকুলা সরকার যখন আসলো তখন। এছাড়া 2020 সালের পর নিয়মিত গণটিকাদান না হওয়ার কারণেও ঝুঁকিপূর্ণ শিশুর সংখ্যা বেড়েছে বলে মনে করছে বিশ্ব সংস্থা। 2020 সালে যেই গণটিকা হয়েছিল, এটা আবার 24 সালের শেষে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। তার আগে আওয়ামী লীগ সরকার বিদায় নেয়, কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় এসে সেটা আর
বাস্তবায়ন করেনি। প্রতিবেদনে বলা হয়, টিকাবিহীন অপর্যাপ্ত টিকা পাওয়া শিশুদের মধ্যে হামের ব্যাপক সংক্রমণ দীর্ঘমেয়াদী ও গুরুতর সংকটের আশঙ্কা বাড়াচ্ছে এবারের প্রাদুর্ভাব সামগ্রিকভাবে বাংলাদেশে হাম নির্মূলের পথে আগের অগ্রগতির বিপরীত দৃশ্যের ইঙ্গিত দিচ্ছে। মানে বাংলাদেশ অগ্রগতি পেয়েছিল, সেটা গলা টিপে ধরেছে ইউনূস সরকার। প্রতিবেদনে আরো বলা হয়, হাম ও হাম উপসর্গে যেসব শিশুর মৃত্যুর তথ্য আসছে তাদের বেশিরভাগই 2 বছরের কম বয়সী এবং টিকা পায়নি। 2 বছরের কম বয়সী মানে হচ্ছে আওয়ামী লীগ সরকার বিদায়ের পর যারা জন্ম নিয়েছে তারা, সেটা তাদের টিকা নিশ্চিত করার দায়িত্ব ছিল পরের সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু তারা সেটা নিশ্চিত করেনি। আমার প্রশ্ন একটা জায়গাতেই, ইউনূস সরকারের এত বড় অন্যায়, 400 শিশুকে মেরে ফেলা এবং আরো হাজার হাজার শিশুকে ঝুঁকির মধ্যে ফেলার এর পরেও কি ইউনূস সরকার ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? শুভেন্দুর লড়াইটা হচ্ছে আসল ভাইপোর বিরুদ্ধে। ভাইপোর সঙ্গেই তার লড়াই, সেই লড়াইয়ের জন্যই কিন্তু তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন 2020 সালে অমিত শাহের হাত ধরে। আজকে তিনি পালা বদলের পর তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, আর এরা হয়ে গিয়েছে সমস্ত প্রাক্তন। এখন মুখ্যমন্ত্রী হয়ে তিনি একের পর এক বিস্ময়কর ডিসিশন নিচ্ছেন। এতদিন ধরে আমাদের চাঁদনি চক থেকে আরম্ভ করে ধর্মতলার সমস্ত এরিয়ায়, মেটিয়া বুরুজের সমস্ত এরিয়ায়, ইকবালপুর রাস্তায় নামাজ পড়া হতো। মন্দিরে নামাজ পড়ার জায়গা আছে, মন্দির কিন্তু মসজিদ কিন্তু করা আছে নামাজ পড়ার জন্য। তারা জোরপূর্বক রাস্তা দখল করে রাস্তায় নামাজ পড়বে। এই শুক্রবার থেকে রাস্তায় নামাজ পড়া বন্ধ, টোটালি বন্ধ। দেখলে পুলিশ ঠেঙিয়ে তুলে দেবে। উত্তরপ্রদেশে যেরকম চলছে, আমি বলেছিলাম না, যোগী তার উত্তরীয়টা ওনার গলায় পরিয়ে দিয়েছেন, এবার আমার কাজ তোমায় দিলাম, তুমি এবার এগিয়ে নিয়ে যাও। শুভেন্দু কিন্তু ভয়ঙ্কর, যোগীর থেকেও ভয়ঙ্কর। এবার শুভেন্দুর যে আত্মসহায়ক ছিল অমিত, তাকে যে গুলি করে মারা হয়েছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জনই হচ্ছে শার্প শুটার, ভাড়াটে এবং মুসলিম। আমাদের এই যে জেলে যত আপনার আসামি রয়েছে, মানে বিচার হয়ে যাওয়ার পর যে আসামি রয়েছে, বিচার হয়নি এমন আসামির আছে, বিচারাধীন ছেড়ে দিন, বিচার হয়ে গেছে 99.9% হচ্ছে মুসলিম, হিন্দু কিন্তু নেই। মুসলিমদের মধ্যে এত অপরাধ প্রবণতা কেন? এমনিতেই মসজিদে সমস্ত আজান হচ্ছে, কিন্তু চোঙাগুলো খুলে দেওয়া হয়েছে। এইবারেতে রাস্তায় পড়া বন্ধ, মানে নামাজ পড়া বন্ধ। এখন থেকে হিন্দু মুসলমান প্রত্যেককে মাথায় হেলমেট দিয়ে এবং 2 জন সওয়ারি, মানে একজন নিজে এবং পেছনে একজন পিলিয়ন রাইডার একজন যেতে পারবে। তার বাইরে যারা চড়বে তাদেরকে পুলিশ ধরে আইনানুগ ব্যবস্থা নেবে। সকলের যে জন্য যে আইন, সেই আইন এইখানে লাগু হয়েছে। এবার যেটা হবে ইউসিসি, ইউনিভার্সাল সিভিল কোড, যেটা লাগু হবে, কেন্দ্র সরকার লাগু করবে। এই যে এক একজন মুসলমান 3টে-4টে করে বিয়ে করতে পারবে না। ইউসিসি লাগু হয়ে গেলে ওই ইসলামী আইন আর চলবে না। একই দেশে 2টো আইন চলবে না। ভারতবর্ষে থাকলে ইউসিসি মানতে হবে, ভারতবর্ষের সংবিধান মেনে চলতে হবে, নইলে বাংলাদেশ যাও, পাকিস্তান যাও, তুর্কি যাও, যেখানে মুসলিম কান্ট্রি আছে সেখানে চলে যাও। যাওয়ার জন্য তোমাদেরকে আমরা ছাড়পত্র দিয়ে দেবো। আপাতত তোমরা ভারতবর্ষ থেকে বিদেয় হও। কাউকে কিন্তু মারধর, আপনি এটা ভাববেন না কাউকে মারধর করা হচ্ছে। শুধু আইনের শাসনটা প্রতিষ্ঠা করা হচ্ছে, তাতেই না হই হই রব উঠে যাচ্ছে যে মুসলিমদের ওপরে অত্যাচার হচ্ছে। আইনটা তো মানো দেশের, আইনের বাইরে তো কিছু করতে বলছে না। মসজিদে গিয়ে নামাজ পড়ুন না, আপনাদের কোনো অসুবিধে নেই তো। মসজিদটা করেছেন কেন? নামাজ পড়ার জন্য তো। তা না করে একদম রাস্তা দখল করে কিলোমিটারের পর কিলোমিটার সমস্ত নামাজ পড়া হচ্ছে প্রতি শুক্রবার দিন।
অতিষ্ঠ হয়ে গেছিল কলকাতাবাসী। সবাই ভালো থাকবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে একটি অডিও বার্তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। অডিও বার্তাটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যিনি 24 আগস্ট থেকে দিল্লিতে আছেন। গত 2.25 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় নেই আওয়ামী লীগ। দলটির কার্যক্রম বর্তমানে সরকারি নির্বাহী আদেশে নিষিদ্ধ। দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঝুলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পরোয়ানা। তবুও গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অলিগলিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটির ঝটিকা মিছিল ও নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর নিয়মিত সংবাদ শিরোনাম হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার সর্বশেষ অডিও বার্তাটি যেন রাজনৈতিক দাবা খেলায় একটি নতুন চাল হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময় ঘোষণা করেছেন। বলেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। প্রশ্ন হলো 21 মাস পর কেন তিনি প্রথমবারের মতো দেশে ফেরার জন্য একটি সময়সীমা ঘোষণা করলেন? যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড সহ একাধিক মামলায় শাস্তি ঘোষণা হয়েছে, যার বিরুদ্ধে 663টি মামলা আছে, যার ফেরা না ফেরার বিষয়টি দুটি দেশের কূটনীতিতে বড় একটি ইস্যু এবং যে ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে বড় একটি স্পর্শকাতর বিষয়, তিনি কেন হঠাৎ করে 6 মাসের মধ্যে ফেরার বার্তা দিলেন নিজের দলের নেতাকর্মীদের? এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা 17 মে দলটির সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশব্যাপী ব্যাপক হারে মিছিল ও শোডাউন করতে চায়। সব মিলিয়ে শেখ হাসিনার অডিও বার্তা এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মাঠের তৎপরতা বাড়ায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুধু আলোচনাই বাড়েনি, পর্দার আড়ালে বেশ কিছু নতুন মেরুকরণেরও খবর পাওয়া যাচ্ছে। সেসব খবর যদি সত্যি হয় তাহলে সামনে আসতে পারে বেশ কিছু চমক। 5 আগস্ট থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। সেখান থেকে তিনি অনলাইনে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন, অডিও বার্তা দেন। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ সরকার পক্ষ থেকে বেশ কয়েকবার ভারতীয় সরকারের কাছে আপত্তি জানানো হয়েছিল। অবশ্য খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে বলেছিলেন, ভারত সরকার কারো সামাজিক মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। এর মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় হয়। আদালত অবমাননার আরেকটি মামলায়ও শেখ হাসিনার শাস্তি হয়েছে। ইউনূসের আমলে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক ভার্বাল নোটও দিয়েছিল। তবে সেসব নোটের কোনোটিরই জবাব এখনো পর্যন্ত ভারত সরকার দেয়নি। মোহাম্মদ ইউনূস তার পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাহী আদেশে গত বছরের 12 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, যেটি বিএনপি সরকারও বহাল রেখেছে। দেশীয় আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও ইউনূসের সরকার ও তার মিত্র রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। এর মধ্যে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের আগে ভারতীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার বেশ কয়েকটি ইমেইলে দেওয়া সাক্ষাৎকার গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছিল। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া অডিও বার্তা, আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারগুলোতে তিনি এতদিন জুলাই আন্দোলন, তার বিচার, এসব কিছুকে তিনি এবং তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরেছেন। এসব বক্তব্যে তিনি বিভিন্ন সময় দেশে ফেরার কথাও বলেছেন। তবে ঠিক কবে ফিরবেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে এতদিন কিছুই বলেননি। সম্প্রতি দলীয় নেতাকর্মীদের সাথে অনলাইনে শেখ হাসিনা বলেছেন, এমন একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয়েছে। দলীয় নেতাকর্মীরা যখন স্লোগান দিচ্ছিলেন ওই ক্লিপে তখন শোনা যায় শেখ হাসিনা বলেছিলেন, সাবাস, এভাবেই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। দলীয় নেতাকর্মীরা প্রত্যুত্তরে বলেছিলেন, আপনি ফেরত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। তখন শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি ফেরত আসবেন, অবশ্যই আসবেন এবং খুব শিগগিরই ফেরত আসবেন। এরপর তিনি বলেন 6 মাসের মধ্যে তিনি ফেরত আসবেন।
আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা এতদিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যেসব বার্তা দিয়েছেন, এমনকি এতদিন দিল্লিতে দলের যেসব শীর্ষ পর্যায়ের নেতা তার সাথে দেখা করেছেন, তাদেরকেও এতদিন দেশে ফেরার কথা বললেও কোনো সময় উল্লেখ করেননি যে সময় তিনি বাংলাদেশে ফেরত আসবেন। সবশেষ গত 7 মে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের 10 জনের একটি দল দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করেছেন। ওই টিমের 2 জন সদস্য জানিয়েছেন 6 মাসের মধ্যে ফেরার কথা শেখ হাসিনা তাদেরকেও জানিয়েছেন। ওই টিমে ছিলেন এমন একজন সাবেক প্রতিমন্ত্রী জানিয়েছেন শেখ হাসিনা কমপক্ষে 3 বার সুনির্দিষ্টভাবে 6 মাসের মধ্যে ফেরার কথা বলেছেন। দর্শক, শেখ হাসিনা হঠাৎ করে কেন 6 মাসের মধ্যে ফেরার কথা বলছেন, এই প্রশ্নটি গত 2-1 দিন ধরে বাংলাদেশের রাজনীতির অলিগলিতে বেশ আলোচনা হচ্ছে। শেখ হাসিনার অডিও বার্তায় সবচেয়ে আলোচিত বিষয়টি হলো তার দেওয়া সুনির্দিষ্ট সময়সীমা 6 মাস। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে যেখানে তার নিরাপত্তা এবং আশ্রয় নিয়ে প্রতিনিয়ত কূটনৈতিক টানাপোড়েন চলছে, সেখানে তিনি কিভাবে এত সুনির্দিষ্ট সময় দিলেন? রাজনৈতিক বিশ্লেষক এবং গোয়েন্দা সূত্রগুলো এই 6 মাসের হিসাবকে কয়েকটি ভিন্ন আঙ্গিক থেকে দেখছেন। শেখ হাসিনার এই ঘোষণার ঠিক আগেই ভারতের পশ্চিমবঙ্গে এক বড় ধরনের রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো কলকাতার ক্ষমতায় বসেছে। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, মিজোরাম, ত্রিপুরা ও আসাম মানে বাংলাদেশের 3 দিকে সীমান্ত রাজ্যগুলোতে এখন ডাবল গেরুয়া সরকার, মানে কেন্দ্র আর রাজ্যগুলোতে বিজেপির জয় জয়কার। ডাবল গেরুয়া সরকার ক্ষমতা আসার পর তিনি কেন এমন সময়সীমার কথা উল্লেখ করলেন, সে প্রশ্ন রাজনৈতিক আলোচনাগুলোতে উঠে আসছে। শেখ হাসিনার সাথে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, বরং আদর্শিক এবং কৌশলগত। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছেন এবং তাকে প্রগতিশীল মুসলিম ও বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেছিলেন। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয় ওই দলের সভাপতি নীতিন নবীনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সূত্রগুলো বলছে 7 মে বৃহস্পতিবার রাতে নীতিন নবীনকে টেলিফোনে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। পাশাপাশি পশ্চিমবঙ্গের 2 বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকেও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা বিজেপির আর এক নেতার মাধ্যমে বিজেপির পক্ষে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজোরিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি পশ্চিমবঙ্গের মসনদে বসার পরপরই পুশিন এবং সীমান্তে বেড়া দেওয়ার ইস্যু নিয়ে 2 দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। এটি যদি বেশি দূর গড়ায় তাহলে সীমান্ত ব্যবস্থাপনা এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে দিল্লি ও ঢাকার মধ্যে যে বর্তমান ছন্দ রয়েছে তাতে ব্যত্যয় ঘটতে পারে। গত 7 মে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন এমন 2 জন নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকার বর্তমানে রাষ্ট্র সংস্কার এবং অর্থনৈতিক পুনর্গঠনের একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ উৎপাদন ব্যাহত হওয়ার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে। ওই নেতা দাবি করেছেন, শেখ হাসিনা মনে করেন আগামী কয়েক মাসের মধ্যে বিএনপি সরকারের জনপ্রিয়তা যখন হানিমুন পিরিয়ড শেষে কমতে শুরু করবে এবং ছোটখাটো জনরোষ দেখা দেবে, তখন সে সুযোগটি কাজে লাগাবে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনা 1981 সালের 17 মে যখন দেশে ফিরেছিলেন তখন তিনি একটি প্রতিকূল সামরিক সরকারের শাসনের মুখে ছিলেন। তখনও রাষ্ট্রপক্ষ শেখ হাসিনার ফেরার বিরুদ্ধে ছিল, কিন্তু তার জনসমর্থনের কারণে তাকে আটকে রাখতে পারেনি। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, আগামী 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে দেশব্যাপী মিছিল ও শোডাউন করার প্রস্তুতি নিয়েছে দলটি। এ নিয়ে দলটির শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক হওয়ার কথা জানা গেছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ বর্তমানে একটি সেলফ বেসড সাংগঠনিক কাঠামো অনুসরণ করছে। নিষেধাজ্ঞার কারণে তারা কোনো সমাবেশ করতে পারছে না, সেজন্য পাড়ায় পাড়ায় ছোট ছোট দোয়া মাহফিল এবং ঘরোয়া আলোচনা ও মিছিলের পরিকল্পনা করছে। এছাড়া প্রযুক্তি ব্যবহার করে একটি ভার্চুয়াল মার্চ র্যালি করার পরিকল্পনা করেছে, যেখানে শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি অডিও বার্তা দিবেন।
দলটির কৌশল হলো পুলিশ যখন খুঁজতে ব্যস্ত থাকবে তখন তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঝটিকা মিছিল করবে এবং দ্রুত ছত্রভঙ্গ হয়ে যাবে, যা ইতিমধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার ফেরার জন্য যে 6 মাসের কথা বলেছেন সেটি সাধারণভাবে দেখতে গেলে এক ধরনের অসম্ভব মনে হবে, কিন্তু এক্ষেত্রে আইনি ও কূটনৈতিক সমঝোতার মডেল যদি কাজ করে তাহলে পাশার দান রাতারাতি উল্টে যাবে। এই মডেলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ছড়ি ঘোরায় এমন পরাশক্তিগুলোর মধ্যে একটি গোপন সমঝোতা হলে শেখ হাসিনার ফেরা কেন অনেক কিছু সম্ভব বলে অনেকেই মনে করেন। বিশেষ করে ভারত ও আমেরিকার বোঝাপড়া এক্ষেত্রে যে বেশ গুরুত্বপূর্ণ সেটি এখন বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় বেশ ওপেন সিক্রেটের একটি বিষয়। এই মডেলের অধীনে ভূ রাজনৈতিক পরাশক্তিগুলোর মধ্যে সমঝোতা হলে দেশীয় রাজনীতির ভিতরে মোড়ও ঘুরে যাবে। সেটির লক্ষণ এরই মধ্যে দেখা গেছে। যেমন ইউনূসের আমলে বাংলাদেশের বেশ ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছিল, এমনকি ভারতীয় দূতাবাসের কিছু কার্যালয়ে হামলার চেষ্টাও হয়েছিল। কিন্তু হঠাৎ করে দিল্লি না ঢাকা স্লোগান একেবারেই ম্রিয়মাণ হয়ে গেছে। আবার মার্কিন বাণিজ্য চুক্তিটি বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হবে এমন তথ্য উপাত্ত পাওয়ার পরও প্রধান রাজনৈতিক দলগুলো ভাসুরের নাম যেমন মুখে আনা অন্যায়, তেমনি তারা এ বিষয়ে চুপচাপ আছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে নির্বাচনের আগে মার্কিন প্রশাসন থেকে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেটি নিয়ে মার্কিন প্রশাসন থেকে বেশ তৎপরতাও ছিল, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতা ও তৃণমূল থেকে কোনো সাড়া তখন মেলেনি। শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হয়। শর্ত ছিল নির্বাচনের পর দলটির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অনেকেই মনে করছেন ওই সমঝোতার অংশ হিসেবে নতুন করে ভূ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে তৎপরতা শুরু হতে পারে। বিএনপির নীতি নির্ধারকদের কেউ কেউ মনে করেন শেখ হাসিনার এই 6 মাস কর্মীদের মনোবল ধরে রাখার কৌশল হতে পারে। তবে দলটির শীর্ষ কিছু নেতা মনে করেন প্রেক্ষাপট বিবেচনা করলে তার এই সময়সীমা প্রথমবারের মতো উল্লেখ করা বিশেষ বার্তা বহন করে। এখন আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সম্প্রতি একটা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি করেছেন যে বিগত সরকারের আমলে, আসলে বিগত না আওয়ামী লীগ সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 4 গুণ বেশি ব্যয় করা হয়েছে এবং তিনি বলেছেন, আফসোস করেছেন যে এটা যদি না হতো তাহলে এখন তারা এই ধরনের অনেক উন্নয়নমূলক কাজ বা প্রকল্প তারা করতে পারতেন। যেই কথাগুলো বলেছেন এটিকে আবার একটি গণমাধ্যম বলছে এটি তথ্যগতভাবে ভুল এবং বিভ্রান্তিকর। মানে তারেক রহমান যে কথাগুলো বলছেন এটিকে বলা হচ্ছে বিভ্রান্তিকর। তা আমি অবাক হচ্ছি আসলে এই দেশের একজন নাগরিক হিসাবে, গণমাধ্যম কর্মী হিসাবে। 17 বছর লন্ডনে থাকলেন একটানা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কি না জেনেই কথা বলবেন? আমার আসলে একটু খটকাই লাগছে। যে কারণে আমি এটি নিয়ে যে তথ্যগুলো রেডিমেড, আরো অনেক তথ্য আছে, যে কয়টা পেয়েছি এটি নিয়ে আমি কথা বলেছি। প্রয়োজনে এটি নিয়ে আরো গবেষণা করে আমি কথা বলবো এবং প্রকৃত সত্যটা আসলে আমরা তুলে ধরতে চেষ্টা করব। তো যে গণমাধ্যমের কথা বলছিলাম তারা বেশ তুলনামূলক একটা চিত্র দিয়েছে। আরো কয়েকটি তুলনামূলক চিত্র আমার কাছে আছে, কতটা সময় কুলাতে পারবো জানি না। তো এই গণমাধ্যম বলছে যে রোসাটমের অফিসিয়াল চুক্তির দলিলকে তারা যাচাই করেছে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে তারা যে তথ্য পেয়েছে সেই তথ্য এখানে তুলনা করেছে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA তাদের প্রতিবেদন এবং স্বাধীন প্রকল্প বিশ্লেষণ ইত্যাদির উপরে ভিত্তি করে তারা যে প্রতিবেদনটি লিখেছে সেখানে তাদের মতামতগুলো দিয়েছে। এবং যে কারণে আমি অন্তত বলতে পারি এখানে কারো ব্যক্তিগত বা মন গড়া কোনো কথা নেই বা কোনো তথ্য নেই। এবং এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের কুডাঙ্কুলাম প্রকল্পের সঙ্গে রূপপুরের তুলনা করে সম্পূর্ণ ভিন্ন দুটি প্রকল্পকে এক করে উপস্থাপন করেছেন। রূপপুর বনাম কুডাঙ্কুলামের মৌলিক পার্থক্য যদি আমরা একটু দেখি তাহলে কি দেখব? এর মধ্যে অন্যতম হলো প্রযুক্তির তারতম্য। রূপপুরে ব্যবহৃত হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক 3য় প্রজন্মের 3rd জেনারেশনের VVER 1200 মানে 1200 রিঅ্যাক্টর, 1200 রিঅ্যাক্টর। এটি বর্তমান বিশ্বের অন্যতম নিরাপদ এবং উন্নত প্রযুক্তি। আপনারা জানেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে অনেক ধরনের টেনশন, ভয়ের ব্যাপার আছে, নিরাপত্তার প্রশ্নগুলো আছে। অন্যদিকে যেটির সঙ্গে তুলনা করা হচ্ছে এই যে ভারতের কুডাঙ্কুলাম, তাদের প্রথম 2 ইউনিটে ব্যবহৃত হয়েছে 2য় প্রজন্মের, আমাদেরটি 3য় প্রজন্মের, কুডাঙ্কুলামে হয়েছে 2য় প্রজন্মের VVER 1000 রিঅ্যাক্টর।
তাহলে বোঝাই যাচ্ছে প্রযুক্তিগত মান, নিরাপত্তা স্তর এবং দক্ষতায় VBER 1200 অনেক এগিয়ে। এটি বুঝবার জন্য PhD ডিগ্রি নেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এছাড়া রূপপুর একটি পূর্ণাঙ্গ টার্নকি প্রকল্প, মানে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ বলতে যা বোঝায়। রোসাটম শুধু প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে না আমাদেরকে, ডিজাইন, সরঞ্জাম সরবরাহ, ইনস্টলেশন, কমিশনিং, আমাদের এখানে যারা কাজ করবে কর্মীদের প্রশিক্ষণ এবং প্রথম 3 বছরের পূর্ণ জ্বালানি সরবরাহ, এই যে প্রকল্প ব্যয় তার সঙ্গে এগুলো সম্পৃক্ত আছে। মানে সবকিছুই আছে এই চুক্তির আওতায়, চুক্তির মধ্যে। যেহেতু বাংলাদেশ পারমাণবিক বিদ্যুতের শূন্য থেকে শুরু করছে, শূন্য কি, আমাদের তো কিছুই ছিল না, মাইনাস বলুন, তাই এসব সেবা চুক্তিতে অন্তর্ভুক্ত করতে হয়েছে। এবং সেবা অন্তর্ভুক্ত করবেন, পয়সা তো দিতেই হবে, ফ্রি তো কিছু মিলবে না। কুডাঙ্কুলামে ভারত পারমাণবিক শক্তির অভিজ্ঞতা সম্পন্ন দেশ, আমরা জানি, তাই ভারত নিজস্ব প্রশিক্ষিত জনবল দিয়ে পরিচালনা করবে, ভেরি ন্যাচারাল। নিরাপত্তা ব্যবস্থা এবং অনেক কাজ তারা নিজেরাই করবে, তাহলে তার জন্য পেমেন্ট করতে হবে না। জ্বালানি হিসেবে ইউরেনিয়াম সরবরাহের জন্য ভারতের আলাদা চুক্তি রয়েছে, সেটাও রোসাটমের সঙ্গে। রোসাটম সেখানে মূলত শুধু নির্মাণ কাজে সীমাবদ্ধ, তাহলে খরচ তো অটোমেটিক্যালি কমবে। এগুলোই আসলে খরচের যে তুলনামূলক বিশ্লেষণ, এগুলোই আসলে ম্যাটার করছে বলে আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়েছে। রূপপুরের মোট ব্যয় $12.65 বিলিয়ন, প্রায় 1.3 লাখ কোটি টাকা এই প্রতিবেদনে বলা হচ্ছে। এতে অত্যাধুনিক প্রযুক্তি, টার্নকি সুবিধা, প্রশিক্ষণ সহ সবকিছু অন্তর্ভুক্ত। ইতিপূর্বে আমি আরেকবার বলেছি, কুডাঙ্কুলামের প্রথম 2 ইউনিট 2000 মেগাওয়াট 2002 সালের মূল্যে খরচ হয়েছিল অনেক কম, কিন্তু পরবর্তী ইউনিটগুলোতে খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চুক্তির সময়ের ব্যবধান 15 বছরেরও বেশি। মুদ্রাস্ফীতি, প্রযুক্তির উন্নয়ন ও চুক্তির শর্তের পার্থক্যের কারণে সরাসরি তুলনা করা আসলে যথাযথ নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যদি এমন কেউ বুঝিয়ে থাকেন যে কুডাঙ্কুলামের সঙ্গে যদি তুলনা করে বুঝিয়ে থাকেন, তাহলে তার মানে সরল মনে এটি মনে হবে যে হ্যাঁ, আমরা আসলে অনেক ঠকেছি বা আমাদেরকে ঠকানো হয়েছে। কিন্তু মানে এটাকে বলা হয়, যদি অ্যাপল টু অ্যাপল আমরা কম্পেয়ার করি, তাহলে আসলে দেখা যাবে যে এখানে ওই রকম বিষয়টা নেই। এনিওয়ে, তো গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রোসাটমের একই ধরনের আধুনিক VBER 1200 রিয়েক্টর যে প্রকল্প, এটা হাঙ্গেরি তাদের প্যাক্স 2 2400 মেগাওয়াট, সেখানে তাদের লাগছে $13 থেকে $15 বিলিয়ন। মিশরের এলদাবাতে 4800 মেগাওয়াট, তাদের লাগছে প্রায় $28 থেকে $30 বিলিয়ন। এই তথ্যগুলো পাওয়া গেছে। তুলনা করে বিশেষজ্ঞরা বলছেন রূপপুরের ব্যয় এসব প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তার মানে অতিরিক্ত খরচ হয়নি এটি বলছেন বিশেষজ্ঞরা। বলছেন তারেক রহমান পারমাণবিক প্রকল্পের জটিলতা, প্রযুক্তির তারতম্য, টার্নকি বনাম নন টার্নকি চুক্তি এবং বাংলাদেশের শূন্য থেকে শুরু করার বাস্তবতা উপেক্ষা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমি জানি না প্রধানমন্ত্রী বিভ্রান্ত করার চেষ্টা করছেন নাকি নিজেই আসলে বিভ্রান্ত হচ্ছেন কোন বিশেষভাবে অজ্ঞ বলবো না, বিশেষজ্ঞ ব্যক্তির দ্বারা, মাফ করবেন। তবে এই জায়গায় এসে আমি দেখছি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলছেন 4/1 দাম নয়, মানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন 4/1 দামে এটি হতে পারে। এটি নিয়ে আরো কেউ মানে অনেকেই অনেক কথা বলেছেন, আমি র্যান্ডমলি নিয়ে 2-1টি কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। আরাফাত বলছেন 4/1 দামে নয়, শেখ হাসিনা সরকার যে দামে রূপপুর প্রকল্প করেছে, ক্ষমতা থাকলে তিনি যেন, মানে তারেক রহমান যেন সেই দামেই একটি প্রকল্প করে দেখান। এটি বড় চ্যালেঞ্জ। এর আগে মোহাম্মদ আলী আরাফাত বলেছিলেন 4/1 দামে এমন একটি প্রকল্প নির্মাণ করে দেখানোর জন্য। আসলে সেটি তো সম্ভব নয়। তবে সোশ্যাল মিডিয়ায় অন্য একজন বলেছেন দেশ বিরোধী আমেরিকার চুক্তির ইস্যু ধামাচাপা দেওয়ার জন্যই এসব বক্তব্য দেওয়া হচ্ছে, এবং তিনি বলছেন এসব উল্টাপাল্টা বক্তব্য জনগণ খাবে না। আসলে জনগণ এখন অনেক চালাক। জাহাঙ্গীর আলম নামে একজন সাংবাদিক এবং তিনি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত, রাজনীতি সচেতন মানুষ, তিনি একটি পোস্ট দিয়েছেন 75% কম খরচে নতুন একটা করে শেখ হাসিনাকে উচিত শিক্ষা দিতে পারেন, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে 2টো আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছেন। তার এই পোস্টে আপনার অনেক কমেন্ট আছে, আমি কয়েকটি কমেন্ট শেয়ার করতে চাই। তালুকদার আতিয়ার রহমান বলছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে $13.5 বিলিয়ন খরচ হয়েছে, তার মধ্যে শেখ হাসিনা নাকি $6 বিলিয়ন বিদেশে পাচার করেছেন।
এই অভিযোগ কিন্তু আছে। তো এই অভিযোগের প্রসঙ্গে আমি একটি তথ্য এমনি দিতে পারি। 25 আগস্ট 2024 প্রথম আলো লিখেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে $500 কোটি মানে $5 বিলিয়ন অর্থ আত্মসাতের যে অভিযোগ উঠেছে, তাকে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটসকে সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব এবং মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। অতি সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখেছেন রাশিয়ার রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। তারপরে এটা নিয়ে রাজনীতি বন্ধ হয়নি, বলতে পারেন মিথ্যাচারও বন্ধ হয়নি, হয়তো এটা আরো চলবে এবং আমাদের কেউ কেউ এটা খাবে, কেউ খাবে না, এভাবেই হয়তো চলবে। তো এই যে বলা হচ্ছে $13.5 বিলিয়ন ভিতরে $6 বিলিয়ন বা $5 বিলিয়ন, হোয়াট এভার ইট ইজ, যদি শেখ হাসিনা এবং তার পরিবারের লোকজন আত্মসাৎ করে থাকেন, তার মানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করতে মাত্র $7.5 বিলিয়ন লেগেছে, তাই নয় কি? এখন তিনি বলছেন, এই পোস্ট দাতা, আপনারা বিএনপি সরকার $7.5 বিলিয়ন আরেকটি 2400 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দেখান, তখন দেখা যাবে শেখ হাসিনা টাকা পাচার করেছেন নাকি আপনারা মিথ্যা বলছেন। আমরা কঠিন চ্যালেঞ্জের জায়গায় কিন্তু চলে গেছে। ইব্রাহিম মজুমদার বলছেন, শিক্ষা ও প্রজ্ঞাবিহীন কোনো মানুষের হাতে ক্ষমতা গেলে দেশ ও দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন কখনো হয় না। রাষ্ট্র পরিচালনা করতে হলে শিক্ষা, মানবতা, প্রজ্ঞা ও দক্ষতার প্রয়োজন হয়। যে শাসক সবসময় অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, তার কাছ থেকে এমন মন্তব্য ছাড়া আর কি বা আশা করা যায়। এটি যদি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলবো, এই নাগরিক তো প্রধানমন্ত্রীর নাগরিক, তিনি তার প্রধানমন্ত্রী সম্পর্কে এমন কথা কেন বলছেন, এর গভীরে আমাদের যাওয়া দরকার। আব্দুল্লাহ আল নোমান মিয়াজি তিনি বলছেন, মাননীয় 1/4 অর্থ দিয়ে এমন একটি প্রকল্প তৈরি করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেওয়া হোক, আমরা চিরকৃতজ্ঞ থাকবো। সবাই নেগেটিভ বলছে না, আশাবাদের জায়গা থেকে কথা বলছে। আরেকজন বলছেন, মিথ্যা আর সমালোচনা ছাড়া কোনো কিছুই প্ল্যানের মধ্যে আছে বলে মনে হয় না। প্রধানমন্ত্রী যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, মনে হয় এটিকে কটাক্ষ করা হলো। যাই হোক, শফিক রহমান বলছেন, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন, ওই 5 বছরে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারেন নাই, সবকিছু বাদ দিয়ে এখন একটা মেগা প্রজেক্ট করে দেখান, মানে চ্যালেঞ্জ বাড়ছেই। আবিদ হাসান বিপ্লব বলছেন, আগামী 5 বছর শেখ হাসিনার সরকারের করে যাওয়া বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবে এই সরকার, আর গিবত করবে, এছাড়া আর কোনো কিছু করতে পারবে না বর্তমান সরকার। বড়ই লজ্জার কথা এবং হতাশার কথা। যাই হোক, প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই যে বালিশ নিয়েও কথা বলেছেন, সেটিও আমরা দেখলাম। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বোধহয় তিনি বালিশ নিয়ে কথাবার্তা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলো ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি আর সেটি এইভাবে শেয়ার করতে চাই না, শুধু বলি প্রধানমন্ত্রীর কাছে সেই বালিশ কাণ্ডের নিরীক্ষা প্রতিবেদন অতি সম্প্রতি সাবমিট করেছেন আমাদের সিএজি, এবং ওখানে যে প্রতিটি বালিশের অবিশ্বাস্য দাম শুনে সিএজি কে কথা চলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই দামি বালিশের একটি জাদুঘরে রাখা উচিত। এটি তিনি মন্দ বলেননি, আমি নিশ্চয়ই এই জন্য তাকে প্রশংসা করব। ওই নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, আমরা আগেও শুনেছি, এটি নিয়ে আমরা টকশোতে অনেক কথা বলেছি, প্রতিটি বালিশের দাম ধরা হয়েছিল 5,957 টাকা। সেই বালিশ মানে নিচে ফ্ল্যাটে ওঠানোর খরচ 760 টাকা ইত্যাদি। আরো অনেক দুর্নীতি করা হয়েছে। এটি নিয়ে ওই সময়ে গণমাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ায় এত সমালোচনা হয়েছে যে আওয়ামী লীগ সরকার শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এর সঙ্গে সম্পৃক্ত অনেককে দায়ী করতে এবং অনেককে মামলা দিতে, অনেকের নামে অনেককে শাস্তিও দেওয়া হয়েছে। যাই হোক, তৎকালীন একটা ঘটনা আমার মনে পড়ছে, 2019 সালের 17 জুন জাতীয় সংসদে এই দুর্নীতির পেছনের ব্যক্তি সম্পর্কে কথা বলতে বাধ্য হয়েছিলেন, মানে জাতীয় সংসদে কথা বলতে বাধ্য হয়েছে, বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি তখন বলেছিলেন, এই বালিশ কাণ্ডের হোতা যিনি প্রকৌশলী মাসুদুল আলম, ইঞ্জিনিয়ার মাসুদুল আলম, তিনি বলেছেন যে এই মাসুদুল আলম নাকি বুয়েট ছাত্র দলের সহসভাপতি ছিলেন। জানি না এখন মাসুদ আলম কোথায় আছেন, এখন বিএনপির সরকার ক্ষমতায় আছে, আমরা প্রত্যাশা করতেই পারি তারেক রহমান তাকে খুঁজে, যদি তিনি শাস্তির আওতায় থাকেন তাহলে তো ভালো, না হলে তাকে ধরে এনে শাস্তি নিশ্চিত করা উচিত। তবে এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি একটি জিনিস শেয়ার করতে চাই। তাসের মাহমুদ নিউ ইয়র্ক থেকে তিনি একটি পোস্ট লিখেছেন, তাকে হয়তো অনেকে চেনেন আপনারা। তিনি বলছেন, রূপপুর নিউক্লিয়ার ফ্যাসিলিটি সর্বতভাবে বিএনপির প্রজেক্ট, আওয়ামী লীগের নয়। মানে এটি আমার কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে, এই জন্য শেয়ার করতে চাই। আমি একটু পড়ে দিই। 1961 সালে পূর্ব পাকিস্তানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা এবং পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদী সংলগ্ন রূপপুরকে স্থান হিসেবে নির্বাচন করা হয়। একাধিক সমীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্পের যথার্থতা যাচাই করা হয়। প্রকল্পের জন্য 260 একর এবং আবাসিক এলাকার জন্য 32 একর জমি অধিগ্রহণ করা হয়।
তবে 1969 সালে বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত তৎকালীন পাকিস্তান সরকার বাতিল করে দেয়, মানে সব শেষ। এরপর যুদ্ধোত্তর বাংলাদেশে 1978 সালে সম্ভাব্য একটি পরমাণু প্রকল্প শুরু করার জন্য তদানীন্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিরীক্ষাধর্মী প্রকল্প হাতে নেন। নিরীক্ষাধর্মী, খেয়াল করবেন। দেশজ সম্পদের অপ্রতুলতা সত্ত্বেও প্রকল্পে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রাও বরাদ্দ হয়। সীমাবদ্ধতা আছে, বরাদ্দ হয়েছে, তার মানে কাগজে কলমে। অতঃপর 1980 সালে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি পুরোদস্তুর বাস্তবায়নের কাজ অনুমোদন করেন প্রেসিডেন্ট জিয়া। এই পর্যন্ত আমি দ্বিমত করছি না, অনুমোদন করতেই পারেন। সে সময় সৌদি আরব ও ফ্রান্স থেকে প্রকল্পের অর্থ সংস্থানের প্রচেষ্টা চালানো হলেও তা ফলপ্রসূ হয়নি। তার মানে এটি ব্যর্থ হয়ে গেছে, এটি থমকে গেছে বা বাতিল হয়ে গেছে, হোয়াট এভার, আমি যেটুকু বুঝেছি। 1995 সালে বিএনপি সরকারের শাসন আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা, কই 80-র দশক, 70-এর দশক আর 1995 সাল, দ্বিতীয় সভা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফেয়ার এনাফ। সবাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিপূর্ণ বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়, আবারও মুখে মুখে, কাগজে কলমে। এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রূপপুরে একটি 600 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম গ্রহণ করে। আমরা জানি 96-তেই সরকার, 96-এর শুরুতেই সরকার বিদায় নিয়েছে, মানে খালেদা জিয়ার সরকার। 2005 সালে বিএনপি সরকার গণচীনের সাথে, মানে এ পর্যন্ত আর কিছুই হয়নি, 2005 সালে আবার যখন 2001 থেকে 6 বিএনপি পাওয়ারে ছিল, গণচীনের সাথে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। মাঝখানের ইতিহাস কিন্তু আর তাসের মাহমুদ লেখেননি, সম্ভবত ওগুলো বাগে খেয়ে ফেলেছে। এরপরই তাসের খান লিখেছেন, রূপপুর প্রকল্প ছিল প্রেসিডেন্ট জিয়ার অ্যাম্বিশন, এই প্রকল্প হাতে নিল বিএনপি, বাজেট অনুমোদন করলো বিএনপি, হাওয়া থেকে অবশ্যই, কোথাও থেকে পাওয়া যায়নি। 600 পেলেও 600 মেগাওয়াটের কথা ছিল। টেকনোলজি নিয়ে কাজ করলো বিএনপি, চীনের সঙ্গে কথা বলেছে, বিশাল কাজ। আর ক্রেডিট দিতে হবে কিনা লুটেরা আওয়ামী লীগকে, আমি জানি না আসলে কে কাকে লুটেরা বলবে আর কে কাকে এর ক্রেডিট দিবে। দর্শক, আসলে আমি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, আপনারা সমঝদার, কি বলবেন কি ভাববেন সব দায়িত্ব আপনাদের। সবশেষে আমি শেষ করে দিব, আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ছোট ছোট কয়েকটি ক্লিপ সংক্ষেপ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। শাহরিয়ার খান এই এনার্জি সেক্টরের একজন অথরিটি রিপোর্টার, সিনিয়র সাংবাদিক, আপনারা তাকে চেনেন। তিনি কিছুদিন আগে এটি নিয়ে কথা বলেছেন, সেখান থেকে ছোট ছোট ক্লিপ থেকে আমি কিছু ক্লিপ জোড়া দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা ক্লিপটি দেখতে থাকুন, দেখুন, ভাবতে থাকুন, কাকে কতটুকু ক্রেডিট দেবেন, কাকে গালমন্দ করবেন, আর নির্ধারণ করুন কে আসলে সত্য বলছেন, কে মিথ্যা বলছেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক প্রধান উপদেষ্টা, তিনি কি যে কোনো ফর্মে, যে কোনো উপায়ে, যে কোনো পদ্ধতিতে আবার ক্ষমতায় ফিরে আসতে পারেন? এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপাত দৃষ্টিতে ঠিক আপনাদের কাছে অসম্ভব মনে হতে পারে, কিন্তু রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই, অসম্ভব বলে কোনো কথা নাই। তিনি ফিরে আসতে পারেন নানা উপায়ে। প্রথমত ইতিবাচক অর্থে বলি, তারেক রহমান সাহেব তাকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দিতে পারেন, অথবা তাকে একেবারে সিনিয়র মন্ত্রী পদমর্যাদায় তাকে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি নিয়োগ দিতে পারেন, যে তিনি বিশ্বের বিভিন্ন দেশে যাবেন, মন্ত্রীর প্রোটোকল ব্যবহার করবেন এবং বাংলাদেশের যে রাষ্ট্রদূতদের যে কর্মস্থলগুলো রয়েছে, দূতাবাসগুলো রয়েছে, সেগুলোর সাথে সমন্বয় করে ইউরোপ আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করবেন। যেভাবে এরশাদকে শেখ হাসিনা বিশেষ দূত নিয়োগ দিয়েছিলেন বটে, কিন্তু এরশাদকে কাজ করার সুযোগ দেননি, সেটা তারেক রহমানের ক্ষেত্রে হতে পারে। এটি হলো এক, মানে রাষ্ট্রপতি হতে পারেন অথবা তিনি বিশেষ দূত হতে পারেন, স্পেশাল এনভয় হতে পারেন। আর নেতিবাচক যদি আপনি ধরেন, সেটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলো না, সরকার ভালো করতে পারলো না, জামাত যেভাবে ভয় দেখাচ্ছে, আর একটা গণঅভ্যুত্থানের ভয় দেখাচ্ছে, এনসিপি যেভাবে রাজপথ গরম করার কথা বলছে, আর একটা জুলাই বিপ্লব ঘটানোর কথা বলছে, এবং যেভাবে তারা হুমকি দিচ্ছে যে তাদের জুলাই সনদ যদি পাশ না হয়, সংস্থার প্রস্তাব যদি পাশ না হয়, তাদের সঙ্গে যে ধরনের চুক্তি হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে তারা বসে থাকবে না। এবং এই কথাগুলো তারা এখন বলছে, তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তাদের নেতারা সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় কমিটি করছে, এবং সামনে আগস্ট মাসকে কেন্দ্র করে তারা ব্যাপক শোডাউন দেবে। অর্থাৎ আগামী জুলাই এবং আগস্টে তারা রাজপথে ব্যাপক শোডাউন করবে, এনসিপি এবং জামাত। এটা মোটামুটি আপনি ধরে নিতে পারেন 99.99%।
আর জুলাই আগস্ট নানা কারণে বাংলাদেশে এই বছর খুবই বিতর্কিত থাকবে। এক নম্বর হলো যে বাজেটের পর অনেকে খুশি থাকবেন, অনেকে অখুশি থাকবেন, এবং এখানে অখুশির সংখ্যা খুব বেশি হবে। এবং যে বিষয়গুলো জানা যাচ্ছে, যেমন হুন্ডা, আপনি দেখেন এই যে তেলের ক্রাইসিসটা কিন্তু কেবলমাত্র হুন্ডা দিয়ে তৈরি করা হয়েছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানায় ব্যাটারির রিক্সার যে যন্ত্রণা, সেই রিক্সার যন্ত্রণায় মানে আমরা ঢাকা শহরে কেউ চালতে পারি না, এগুলো বলা হয় যে বাংলার টেসলা, এবং সেই যন্ত্রণা এখন পর্যন্ত আছে। যখন আপনি তাদেরকে ট্যাক্সের আওতায় আনবেন, এদের যন্ত্রণা আরও বাড়বে, মারাত্মকভাবে এদের যন্ত্রণা বাড়বে। 2 নম্বর হলো যে এই মুহূর্তে বাংলাদেশে কত লাখ মোটরসাইকেল রয়েছে, সিসি ভেদে সেখানে যে ট্যাক্স ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে তারা যদি স্ট্রাইকে যায়, তারা যদি সেই খালি পেট্রোল পাম্পগুলোর সামনে ঘেরাও করে বসে থাকে যে এখানে আমরা অনুকূল গাড়ি ঢুকতে দেবো না, কী করবেন আপনি বলেন? বাংলাদেশে যে সকল ঢাকা শহরে যে বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রের সামনে এই ব্যাটারির যে রিক্সাগুলো আছে, সেই রিক্সাগুলো সাইপাসের যে রিক্সা, সেখানে ঘেরাও করে রাখলো এবং সেখান থেকে বিদ্যুৎ প্ল্যান্টগুলো থেকে তারা সঞ্চালন লাইন বন্ধ করে দিল। কী করবেন আপনি বলেন? কিচ্ছু করার নেই। এবং এদের সংখ্যা এত বেশি, এবং সেই জায়গাতে সরকার যেতে হচ্ছে অর্থনৈতিক কারণে। আবার এই বিষয়গুলো যাতে হুন্ডালারা না করে, এই বিষয়গুলো যাতে ব্যাটারি রিক্সা চালকরা না করে, এটা সামাল দেওয়ার জন্য বিএনপিকে দেওয়া হবে না, সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য দরকার। এবং এটাকে বাংলাদেশের, যেমন এখন বাংলাদেশে হাম নিয়ে, অর্থনৈতিক সংকট নিয়ে আমার কাছে মনে হচ্ছে জরুরি অবস্থা জারি করার পর্যায়ে চলে গেছে। এটা লুকানোর কিছু নেই। তো সেই কাজগুলো সরকার যদি সঠিকভাবে না করে, রাজপথ যদি আবার উত্তপ্ত হয়, তাহলে ক্ষমতার পট পরিবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ নামে হোক, অথবা তিনি বলেন যে না, আমি বাপু আর পারবো না, আমি আমার প্রিয়জন আমার প্রেস সচিব শফিককে প্রধান উপদেষ্টা বানালাম, আমেরিকাকে বলে দিল, অথবা আমি আমার প্রিয় মানুষ আমিরে জামাতের সভাপতি আলহাজ মাদ্দা জিল্লুহুল আলী আলা হজরত জনাব ডাক্তার শফিকুর রহমান, তাকে বানানো হলো। অথবা ধরুন বললো যে না, ঠিক আছে, সামিয়া, তার সাথে তার যে ব্যক্তিগত সচিব সামিয়া, অত্যন্ত মানে মোর্শেদ, লামিয়া মোর্শেদ, নট সামিয়া, লামিয়া মোর্শেদ, অত্যন্ত কোয়ালিফাইড, ভালো পরিবারের সন্তান, সিলেটের খুব নামকরা পরিবারের সন্তান, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে তিনি পড়াশোনা করেছেন। কাজে লামিয়াকে প্রধান উপদেষ্টা বানানো হোক, অথবা লুৎফে সিদ্দিককে বানানো হোক। একেবারে আর কিছু যদি না হয়, সরকারের মধ্যে আছে যদি এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তাকে, তারপরে তাকে যদি মনে হয় যে এখন খলিলুর রহমান সাহেবকে প্রধান উপদেষ্টা বানানো হোক, তাহলে আলটিমেটলি যে ফর্মই আসুক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যাবর্তন অনিবার্য হয়ে পড়বে। সেক্ষেত্রে কি হতে পারে, পরিবেশন পরিস্থিতি ভাবাই যায় না। আর এটা যে হবে না তাও বলা যাচ্ছে না। এর কারণ হলো যে প্রথম ক্ষমতা হারানোর পর তারা মোটামুটি 2 সপ্তাহ চুপচাপ ছিলেন, কিন্তু এখন তারা কেউ, তাদের যত রকম লোকজন আছেন, তাদের সেই মনির হায়দার, এখন মনির হায়দার বলতে গেলে 1 ডজন মন্ত্রীর উপরে প্রভাব বিস্তার করছেন। মানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এর বাইরে অন্যান্য যে সকল মন্ত্রী রয়েছেন, তারাও যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছিলেন মনির হায়দার, সাংবাদিক মনির হায়দার, প্রবাসী সাংবাদিক। সেই মনির হায়দারের যে দাপট, তার যে প্রভাব প্রতিপত্তি, এখন 20 থেকে 25 জন মন্ত্রীর চাইতে অনেক বেশি। ইট মিনস ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমেরিকার প্রভাব যায়নি। এখন মনির হায়দারকে যারা ভয় পাচ্ছেন, পাত্তা দিচ্ছেন, সম্মান করছেন, কাছে ভিড়তে দিচ্ছেন, এমনকি বিএনপি তাদের যে ক্রোড়পত্র বের করে বিশেষ দিন উপলক্ষে, তাদের যে বিশেষ ক্রোড়পত্র, সেখানে মনির হায়দারের লেখা থাকে। তো বোঝার চেষ্টা করেন যে মনির হায়দার এখন সরকারের কাছে মাহফুজ আনাম, মতিউর রহমান, আবার ওই যে মতিউর রহমান চৌধুরী যিনি আছেন তিনি, এরকম যে সমস্ত লোকজন এখন তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছেন, এমনকি আবদুল্লাহ আবু সাইদ সাহেব আছেন, তাদের চাইতে মনির হায়দার এখন প্রভাবশালী হয়ে পড়েছেন। এই কারণে যে তার সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক আছে বলে লোকজন বিশ্বাস করছে, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো সম্পর্ক আছে।
এছাড়া অন্য কোনো কারণ তো নেই। দেয়ার ইজ নো রিজন অ্যাট অল। আবার মনির হায়দারের সাথে যে সকল সাংবাদিকদের মানে তারা এখন অনেকেই সাংবাদিক না, কিন্তু সাংবাদিক নামধারী, তাদের ভালো সম্পর্ক রয়েছে, তারাও এখন বাংলাদেশে যে কোনো আমির উমরার চাইতে ক্ষমতাধর। তাদের কোনো চাকরি নাই, কিন্তু তারা দিদারসে ঘুরছে, সরকারকে রিপ্রেজেন্ট করছে, সরকারের পক্ষে কথাবার্তা বলছে। বরং এদের এই যে উপস্থিতি এবং এরা সবাই ইউরোপ প্রবাসী, এরা সবাই আমেরিকা প্রবাসী, এবং এদের এই যে ক্ষমতা, ইট মিনস আমেরিকার প্রভাব ক্রমশ বাড়ছে। তো আপনার যখন আমার ব্যক্তিগত জীবন নয়, আপনাদের জীবনে এটা ঘটছে যে ক্ষমতাধরদের লোকদের আসলে মন মানসিকতা মেনটেন করা বা তাদের সাথে কমপ্লাই করা খুব কঠিন একটা বিষয়। ক্ষণে ক্ষণে রাজার সাথে সম্পর্ক থাকলেই আপনার গলার উপরে তলোয়ার সবসময় আপনার গর্দানের উপরে ঝুলতে থাকবে। তো এই হলো অবস্থা। তো সেক্ষেত্রে ধরেন তারেক রহমান এখন ক্ষমতাধর লোকজন আছেন, তার সঙ্গে সম্পর্ক রক্ষা করাটা এত সোজা বিষয় নয়। এটা তার বিষয় না, যারা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন বা করে চলছেন, এটা অনেকটা বিশাল, মানে সূর্যের কাছাকাছি যাওয়া মানে বিরাট ব্যাপার। একইভাবে তারেক রহমান সাহেবের যে ক্ষমতা, তার চেয়ে 100 গুণ ক্ষমতা, কোটি কোটি গুণ ক্ষমতা, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ক্ষমতা আমেরিকার এবং ডোনাল্ড ট্রাম্পের। ফলে এই পাগলা ট্রাম্প কখন যে কি করে, কখন যে কোন সিদ্ধান্ত নেয়, তার বন্ধু বানাতে দেরি লাগে না, শত্রু বানাতে দেরি লাগে না, সিদ্ধান্ত পরিবর্তন করতে দেরি লাগে না, বোমা মারতে দেরি লাগে না, পা ধরতে দেরি লাগে না। তো এরকম একজন উন্মাদ যখন আমেরিকার প্রেসিডেন্ট, তো সেই আমেরিকা যখন বাংলাদেশ নিয়ে খেলছে, এতে কোনো সন্দেহ নাই সেই খেলার ক্ষেত্রে যে কোনো সময় দাবার ছক পরিবর্তন হয়ে যেতে পারে। যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্য আবার খুলে যেতে পারে। যে কোনো সময় আওয়ামী লীগের কপাল খুলে যেতে পারে। যে কোনো সময় তারেক রহমান সাহেবের কপাল খুলে যেতে পারে, আবার সবার কপাল একসাথে পুড়ে যেতে পারে। তবে এখন লক্ষণ যেটা দেখছি সেটি হলো সরকারকে চাপে রাখা হচ্ছে, সরকারকে ভয় দেখানো হচ্ছে। সরকার যে এই যে ঘন ঘন চীনে যাচ্ছে, চীনমুখী হচ্ছে, চীনের সাথে দহরম মহরম করার চেষ্টা করছে, তিস্তা ব্যারেজ করতে চাচ্ছে, গঙ্গা ব্যারেজ করতে চাচ্ছে, তারপরে বগুড়াতে আন্তর্জাতিক মানের বিমান ঘাঁটি করতে চাচ্ছে, না বিমান বন্দর করতে চাচ্ছে। বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা বাংলাদেশের সবচেয়ে ভালো বিমানবন্দর হবে বলে সবাই আশঙ্কা করছেন। এর কারণ হলো এই আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের বিমানগুলো সরাসরি চীনের প্রেসিডেন্ট ইচ্ছা করলে বগুড়া আসতে পারে। আর বগুড়া একটা সময় তো বাংলাদেশের রাজধানী ছিল। তো সেই বগুড়ার মহাস্থানগড়, পুণ্ডবর্ধন, পুণ্ডনগরী, এগুলো তো ঐতিহ্যবাহী। আর বগুড়া থেকে একটু সামনে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ যদি আপনি যান উত্তরবঙ্গে, সেখানে বহুকাল প্রায় 300 ইয়ার্স ওখানে বাংলা রাজধানী ছিল। আলাউদ্দিন হোসেন শাহ, যে হোসেন শাহী বংশের রাজধানী, সেটা ওখানে ছিল। ওখানে সেই কি বলবো, যে ওই যে ছোট সোনা মসজিদ, ওই সুলতানি আমলের নিদর্শন। তো কাজে ওই এলাকাকে কেন্দ্র করে একটা নতুন রাজনীতির বলয় হতে পারে। সেখানে এই বলয়টা তৈরি করার জন্য সেখানে চীনের উপস্থিতি দরকার, এবং চীনের সেই বিমান ঘাঁটি, চীনের সেই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এগুলোকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই এলাকাতে যত বেশি বাংলাদেশ তার সামরিক শক্তি বাড়াবে, রাজনৈতিক শক্তি বাড়াবে, ততই ভারতের রীতিমতো তছনছ হয়ে যাবে। আপনারা জানেন যে এই সময়টাতে উত্তরবঙ্গের এখন ঠিক কোন এলাকাতে শশাঙ্কের রাজধানী ছিল আমরা বলতে পারি না, তবে উত্তরবঙ্গের দিনাজপুর বা রংপুর বা এই যাকে বলা হয় বগুড়ার কোনো একটা অঞ্চলে শশাঙ্কের রাজধানী ছিল, এবং শশাঙ্কের এই রাজধানীর থাকার কারণে এখান থেকে পুরো উত্তর ভারত তিনি দখল করে ফেলেছিলেন, একদম দিল্লি পর্যন্ত, হরিয়ানা পর্যন্ত তিনি অধিকার করে ফেলেছিলেন। তো সেই জমানা আবার যে আসবে না ইতিহাসে, এটা কিন্তু ভারত জানে যে এটা এনি টাইম এটা ঘটতে পারে। একজন মানুষ, এখন তারেক রহমান সাহেব যে বাংলার নতুন শশাঙ্ক হবেন না এটা বলা যায় না। এই বাংলাতে অনেক মানুষ হয়েছেন, তিনি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি হবেন না। ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি তিনি কি এই সিকিম অভিযান করেননি? তিনি পারেননি, কিন্তু সিকিম পর্যন্ত যাওয়ার আগে যত জায়গা আছে সব তো তিনি তছনছ করেছেন, সবগুলো তিনি জয়লাভ করেছেন। তো তারেক রহমান সাহেব তো এটা হতে পারে। তো এইটাকে কেন্দ্র করে ভারত তো বসে নাই, তারা চক্রান্ত করছে। এটাকে কেন্দ্র করে যেটা আমেরিকা চাচ্ছে যে তারা তাদের প্রভাব সেই কক্সবাজারের দিকে নিয়ে যাবে। আর তারেক রহমান সাহেব এবং চায়না তারা চাচ্ছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গ বাদ দিয়ে উত্তরবঙ্গে। আর কক্সবাজার
মানে ওই পুরো অঞ্চলটা কক্সবাজার থেকে শুরু করে আপনি যদি সমুদ্রের তীর হয়ে নোয়াখালী আসেন, তারপর পটুয়াখালী যান, এরপরে কুয়াকাটা যান, এরপরে গোপালগঞ্জ যান, এই এলাকাকে কেন্দ্র করে শেখ হাসিনার একটা যে মাস্টার প্ল্যান ছিল, ভারতের মাস্টার প্ল্যান ছিল সেই, এবং আমেরিকার মাস্টার প্ল্যান ছিল তার অ্যাগেনস্টে বগুড়াকে কেন্দ্র করে, উত্তরবঙ্গকে কেন্দ্র করে এই যে নতুন যে মাস্টার প্ল্যান হচ্ছে, সেই মাস্টার প্ল্যানে মার্কিন ডিপ স্টেটের যারা এজেন্ট, তারা যদি ক্ষেপে যায়, রাগ হয়ে যায়, তারা যদি তাদের সেই যে অতীত কর্মকাণ্ড সেটাকে আরও শক্তিশালী করে, তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে কথাগুলো বললাম, এটা কি খুব বেশি অবাস্তব আর অসম্মান মনে হতে পারে? যখন ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার জামানাতে মজলুম ছিলেন, সেই অবস্থায় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবেন এটা পাগলও কল্পনা করেনি। আর এখন তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, এখনও তিনি ভিভিআইপি প্রোটোকলে দেশে ভিতরে এবং বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এখনও পর্যন্ত তার চেহারা নষ্ট হয়নি, কথা নষ্ট হয়নি, তিনি আগের মতো হাসছেন, আগের মতো শক্তিমত্তা প্রদর্শন করছেন। তার যারা লোকজন রয়েছেন তারাও বুক ফুলিয়ে হাঁটছেন, এবং তার যে সকল আমেরিকান যারা লোকজন রয়েছেন, মনির হায়দার, তারপরে বদিউল আলম মজুমদার, এরপর আলী রিয়াজ সাহেব, তারা সবাই আবার নতুন করে প্রজেক্ট 007 সামনে নিয়ে তারা কথাবার্তা বলে যাচ্ছেন, সরকারকে হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, সংস্কারের কথা বলছেন। হোয়াট ডাজ ইট মিন? ডাল মে কুছ কালা হ্যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন।